হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এই ভিডিওতে দেখে নেব পিএসসি মিসসেলেনিয়াস 2024 পরীক্ষা যেটা হয়ে গেছে, 2023 পরীক্ষা আই থিঙ্ক, 24-এ যেটা হয়েছে কন্ডাক্ট কয়েকদিন আগে, তার যে ম্যাথের যে 25টা প্রশ্ন তার বিস্তারিত সমাধান বলতে পারো বা কমপ্লিট সলিউশন প্রোভাইড করব। জানি কয়েকদিন লেটে প্রোভাইড করছি, অনেকেই তোমরা পরীক্ষার দিন পেয়ে গিয়েছো, বাট আমি কয়েকদিন লেটে করছি। বাট এখন চেষ্টা করছি সেগুলো সবগুলোকে একটু ভালো করে বুঝিয়ে তোমাদের সাথে শেয়ার করার। ঠিক আছে, কোশ্চেন পেপার দেখেছিলাম, নো ডাউট মোটামুটি ইজি টু মডারেটই কোশ্চেন পেপার। কিছু একটু উটপাটাং এদিক ওদিক আছে কোশ্চেন, সেগুলো আমরা দেখব কিভাবে জিনিসগুলো কি, কোনটা ভুল আছে না ঠিক আছে সেগুলো। ঠিক আছে, তো যারা পরীক্ষাটা দিয়েছো এবং দেখছো সলিউশনটা দেখে নাও, কোনো রকম ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। দেখো কি বলছে প্রথম কোশ্চেন, যেটা আমি সিরিজ সেট কিছু জানি না, বাট কোশ্চেন দেখো। বলছে হোয়েন উইল ইট বি ডাবল, এবং কোশ্চেনের যে পিডিএফ সেটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এটা হচ্ছে গিয়ে ইটস স্মার্ট ম্যাথস। ঠিক আছে, তো দেখো কি বলছে, ওয়েন কোনো মূলধনের বার্ষিক 6.1/4% হারে কত বছরে দ্বিগুণ হবে। কোনো মূলধন এটা পার্সেন্ট হারে কত বছর দ্বিগুণ হবে। ওয়েন উইল ইট বি ডাবল ইফ সাম ক্যাপিটাল ওয়াজ ইনভেস্টেড এট দ্য রেট অফ এত পার্সেন্ট। কিচ্ছু বলা নেই যে চক্রবৃদ্ধি সুদ না সরল সুদ, তো কিছু বলা না থাকলে সরল সুদই ধরবো। তো যখনই আমি এটা অনেকবার তোমাদের করিয়েছি যে যদি সরল সুদ বলা থাকে এবং ডবলের কথা বলে, তাহলে আমরা জাস্ট 100-কে ভাগ দেবো। এবং এটা ডিটটো কমন কোশ্চেন, আমি কিছুদিন আগে এটা করাচ্ছিলাম। 6.1/4 মানে কি, 25/4 দিয়ে ভাগ করে দাও জাস্ট, তাহলে কত হবে, 4 উপরে যাবে, 4x4 মানে 16 ইয়ার্স। এটা 16 না, পয়েন্ট আছে। ওয়েন উইল ইট বি ডাবল, 6×4 25, 25 4 100, 4 4 16, 16 বছর হবে। এটা আই থিঙ্ক 16, 5 ভুল এসছে, এটা 16 ইয়ার্স হবে। এটা 12, 9, 16 আর 8, 8 হয়ে যাচ্ছে টোটাল। তো 4 4 উপরে যাবে, 4 4 গুণ হবে 16 বছরে। ঠিক আছে, কনসেপ্টটা হয় এরকম যে মনে করো না একটা 100 টাকা আছে, সেটা ডবল হবে। তো ডবল মানে হবে কি, 200 টাকা হয়ে যাবে। এটা ছিল মূলধন, এটা হয়ে গেল আমাদের সুদ আসল। তাহলে সুদ কত টাকার হলো, 100 টাকার। তাহলে 100 টাকার সুদ হবে। ঠিক আছে, ডবল হতে হচ্ছে এবং সুদের হার দেওয়া আছে কত, 6.1/4%। মানে 100 টাকায় 1 বছরের সুদ দেওয়া আছে 6.1/4। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে 6.1/4 এর মান যদি 100 হয়, ঠিক আছে, তাহলে আমাকে কি, আমাকে টাইম বের করতে হবে, তাই তো। তো টাইম যদি তুমি বের করতে চাও, তোমরা একটা ফর্মুলাই জানো, তাই না, যে আই ইজ ইকুয়াল টু স্যার PRT/100। বা ওটা বাদ দাও, বলছে কত বছর টাইম লাগবে। আমি 1 বছরের সুদ হচ্ছে 25/4 টাকা, আর ডবল হতে গেলে সুদ হতে হবে 100 টাকা। তো এই 100 টাকা সুদ কত বছরে হবে, সেটাই জন্য এটাতে ভাগ দেবো, 25 4 100, 4 4 16, অর্থাৎ অ্যান্সার আসবে কত, 16 বছর। তারপরে দেখো 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার, এগুলো একটু বাংলা মিস্টেক আছে, শুক্রবার হলে 2025 সালে 7ই জুন কি বার হবে। 12 জানুয়ারি 2024 কি কি দেওয়া আছে ক্যালেন্ডারের কোশ্চেন, 12 জানুয়ারি 2024 এটা হচ্ছে ফ্রাইডে, এটা হচ্ছে ফ্রাইডে। তাহলে আমাকে 7th অফ জুন 2025, তো আমি কি কি দেখবো, কি কি চেঞ্জ হচ্ছে। ডেট চেঞ্জ হচ্ছে, মাস চেঞ্জ হচ্ছে, সালও চেঞ্জ হচ্ছে। তো এখানে দুটো পার্ট, একটা দেখো 12ই জুন জানুয়ারি থেকে নিয়ে যদি আমি 7 জুন অবধি যাই, তাহলে 12ই জানুয়ারি থেকে নিয়ে 7 জুন অবধি যদি যাও, তুমি চেক করতে পারো সে টোটাল ডেজও কত। তো সেটা চেক করবে কিভাবে, দেখো এটা ভুলে যাও, তুমি দুটো পার্ট করো। একটা হচ্ছে এই পার্টটা করো 12ই জানুয়ারি আর 7 জুন, আর এটা 2024 থেকে নিয়ে 25, এইটা। ঠিক আছে, তো এবার এখানটায় কি করতে হবে, তোমাদের এই পার্টটার মধ্যে অড ডেজ বের করার যে নিয়ম, সেটা হচ্ছে তোমাদের লিখতে হবে জানুয়ারি থেকে শুরু করে নিয়ে। আমি কি থেকে লিখবো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সবসময় ছোট থেকে বড়, এপ্রিল, মে, জুন। এবার তুমি কি করবে, জানুয়ারি মাসের যে কদিন আর বাকি আছে সেইটা লিখবে। কয়দিন বাকি আছে জানুয়ারি মাসের, জানুয়ারি মাস 31 দিনে হয়, তাহলে 19 দিন বাকি আছে জানুয়ারি মাসের, আর সেটা লিখলাম আমি 19। তারপরে ফেব্রুয়ারি মাস কি হয়, ফেব্রুয়ারি মাসের অড ডে কত হয়, এগুলো মনে রাখতে হবে। এটা কোন সাল করছে, 2024 সালের ফেব্রুয়ারি নিচ্ছ, তার মানে তুমি 2024 সালে যখন ফেব্রুয়ারি নিচ্ছ, তার মধ্যে কিন্তু লিপ ইয়ার, অর্থাৎ একদিন বেশি থাকবে, এটা মাথায় রাখতে লাগবে। কি হচ্ছে, একদিন বেশি থাকবে, অর্থাৎ এখানটায় যে অড ডে হবে সেটা হবে 1। মার্চ মাস কত দিন হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মাস 31 দিন। তো যে মাসগুলো 31 দিন তার অড ডে কত, 2 হয়, কারণ 7 দিয়ে ভাগ দিলে 2 ভাগশেষ থাকবে। 7 4 28, সরি 3 ভাগশেষ থাকবে, তাহলে 3 হবে অড ডে। কত হবে অড ডে, 3। 7 4 28, 3। তারপরে এপ্রিল, এপ্রিলে 2 দিন অড ডে। তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 3 দিন অড ডে। জুনে আবার
এবার জুনের ক্ষেত্রে কি করব, যে ডেটটা দেওয়া আছে সেই ডেটটা লিখবো 7ই জুন। এবার দেখো সবগুলো যোগ করো, 19 আর 1 20, 20 আর 3 20 আর 3 23, 2 25, 3 28, 2 30 35, একে আবার 7 দিয়ে ভাগ দাও, দেখো মিলে যাচ্ছে, 7 পাচ্ছে 35, অর্থাৎ 0 চলে আসছে, কি আছে। ঠিক আছে, এবার দেখবো আমি 24 থেকে 25 মানে কয় বছর চেঞ্জ হলো, 1 বছর। এক বছরে কটা করে অড ডে হয় আমাদের, একটা করে, 365 দিন, একটা করে বলবে স্যার এটা তো 366 দিন হবে, কারণ এখানে ফেব্রুয়ারি মাসটা, তো ওই ফেব্রুয়ারির অড ডেটা অলরেডি আমরা এখানে নিয়ে নিয়েছি, যদি না নিতাম তাহলে এখানে 2 লিখতাম, তার মানে 0 + 1 মানে আলটিমেটলি 1 অড ডে হলো, অর্থাৎ একদিন এগিয়ে যাবে, অর্থাৎ এটা যদি ফ্রাইডে হয় তাহলে একদিন এগিয়ে এটা আমাদের কত হবে, স্যাটারডে হবে। নেক্সট দেখো, রবি আর মধুর, এগুলো বাংলাতে একটু মিস্টেক থাকতে পারে, টাইপিং দেখে নেবে। বলছে দ্য রেশিও অফ দি কালেকশন অফ স্টোরি বুকস অফ রবি আর মধু, রবি আর মধুর যে সংগ্রহে, এটা হবে সংগ্রহতে, ঠিক আছে, সংগ্রহে যে বই আছে স্টোরি বুক, সেটা হচ্ছে 2:3, তাহলে রবি হলো আর মধু হলো সেটা হচ্ছে 2:3। আফটার পারচেজিং অফ 6 নিউ বুকস, 6টা নতুন বই কিনলো ও, তাহলে পরে বাই মধু, কে কিনলো, মধু কিনলো, তখন তাদের রেশিও হয়ে গেল 1:3। কে বই কিনলো, মধু বই কিনলো, রবি তো কেনেনি, তাহলে রবির বইয়ের সংখ্যাটাকে আমি 2 ছিল 2 বানাই, 2 1 2, 2 3 6, রেশিও চেঞ্জ করলাম, তাহলে দেখা যাচ্ছে এখানে 3 বাড়ছে আর এটা সেম থাকছে। আর আমাকে বলা ছিল রবি কে বই কিনেছিল, রবি কিনেছিল, মধু কিনেছিল 6টা নতুন বই, আর আমাদের হিসাবে আসছে 3, তাহলে 3-এর ভ্যালু যদি হয় 6, তাহলে 1-এর ভ্যালু কত, 2, 1-এর মান হচ্ছে অরিজিনালিতে 2। তাহলে হাউ মেনি বুকস ডিড দে হ্যাভ আর্লিয়ার, প্রথমে তাদের কতগুলো বই ছিল, তো সেটা বের করতে বলেছে, তাহলে 3 আর 2 5 ইউনিট বই ছিল, 1-এর মান 2 যদি হয় তাহলে, আচ্ছা 1-এর মান যদি 2 হয় তাহলে 2-এর মান হচ্ছে 4 আর 3-এর মান 6, তাহলে প্রথমে তাদের কাছে 4টা আর 6টা বই ছিল, এটা হয়ে যাবে আমাদের এখান থেকে উত্তর। পরেরটা বলছে এই যে হাউ মেনি টাইমস ডাজ 7/11 অকার ফ্রম 1 to 7, এটা আমি মাথা মুন্ডু বুঝিনি কিছু, অনেকে অনেক লজিক লাগাচ্ছে, লাগিয়ে এটার অ্যান্সার করেছে, বাট এটার কোনো লজিক হয় না, কারণ আমি নেটও সার্চ করলাম অনেক জায়গায়, এটার সেরকম কোনো এক্সপ্লেনেশন পেলাম না যে কতবার 7/11 থাকে 1 থেকে 7-এর মাঝখানে। 1 থেকে 7-এর মাঝখানে অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি 7/11 ভগ্নাংশ আসেই না, কারণ এই ভগ্নাংশটা 11 6 66 পয়েন্ট এরকম 6 সামথিং, অর্থাৎ 1-এর থেকে ছোট হয়, তো 1 থেকে 7-এর মধ্যে থাকে না। আমার মনে হয় এখানে কিছু মিস্টেক আছে, অনেকে অনেক লজিক লাগিয়েছে এটাকে, বাট ভাই আমার ভগ্নাংশটা এর রেঞ্জের মাঝখানে আসছেই না যখন, তখন অত ভেবে লাভ নেই। এখানে অ্যাকচুয়ালি একটা লজিক হয়, এটা কোশ্চেন এর আগে এসছে অনেকবার এই ধরনের, সেটা ছিল যে 7-এর মধ্যে 11/7 ভগ্নাংশটা, 7/11 ভগ্নাংশটা কতবার আছে, তখন সেটা হয়ে যায় আমি এটাকে 7/11 দিয়ে ভাগ দিই, তো উল্টে গিয়ে 11 উত্তর আসে তখন। বাট জানি না, অ্যাটলিস্ট আমার তো মনে হচ্ছে কিছু মিস্টেক বা স্লাইড কিছু ল্যাঙ্গুয়েজে গন্ডগোল আছে, তো সেটা আমি যদি থাকতাম এই জায়গায় আমি এটাকে স্কিপই করতাম এই অ্যান্সারটাকে, ঠিক আছে। তো একটু ডাউট আছে, কারণ নেটে সার্চ করলে এমন কোনো কোশ্চেন নেই যেগুলো পাওয়া যায় না, আমি এটা পেলাম না সেরকম ভাবে কোথাও, আর থাকলেও অনেকে উল্টো পাল্টা লজিক ইউজ করেছে, সেটাতে হবে না। আচ্ছা, এ একটা কাজ 9 দিনে করতে পারে, বলছে এ ক্যান কমপ্লিট এ ওয়ার্ক ইন 9 ডেজ, বি সেই কাজটা 6 দিনে করতে পারে, তাহলে 18, 9 দুনা 18, 6 3 18, ঠিক আছে। এগুলো হচ্ছে ওদের প্রত্যেক দিনের কাজের পরিমাণ। দে ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 3 ডেজ ইফ সি জয়েন্স দেম, যদি এ আর বি এর সাথে সিও কাজ করে তাহলে কত দিনে হয়ে যায়, 3 দিনে, তাহলে 3 6 18, তাহলে দেখো এ বি আর সি এর মিলিত দক্ষতা হচ্ছে 6 ইউনিট, আর এ আর বি এর মিলালে 5 ইউনিট, তাহলে সি প্রত্যেক দিন 1 ইউনিট করে কাজ করতে পারে 6 থেকে 5 বাদ দিলে। তো বলছে হাউ মেনি ডেজ উইল সি টেক, যদি সি একাই কাজটা করে, তো সি কে একা যদি তুমি 18 ইউনিট কাজ করতে দাও, সি প্রতিদিন 1 ইউনিট করে করে, তাহলে টোটাল ও 18 দিন ওর টাইম কিন্তু লাগবে, তাই না। নেক্সট দেখো কি ছিল, চুজ দ্য কারেক্ট ওয়ান, সঠিক উত্তর নির্বাচন করুন। সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ ইরেশনাল, মানে দুটো ইরেশনাল মানে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি একটা অমূলদ সংখ্যাই হবে, ঠিক আছে, ভালো কথা। আর কি বলছে, সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল, তো অলওয়েজ রেশনাল হবে, দেখো √2 আর √2 যদি যোগ করা যায় তাহলে কি হবে, এটা 2√2 হবে, যেটা কিন্তু আমার ইরেশনাল নাম্বার, অমূলদ সংখ্যাই হলো, অর্থাৎ রুটের বাইরে চলে এলো না। তো সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ রেশনাল, এটা তো আমার হবে না, অলওয়েজ রেশনাল হবেই না, ঠিক আছে। তো এবার তারপরে দেখো, সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ নট অলওয়েজ অ্যান ইরেশনাল, বলছে যে সবসময় ইরেশনাল হবে না এরকম একটা, আর নান অফ দ্য অ্যাবভ।
তো যদি আমি দুটো অমূলদ সংখ্যাকে লাইক √3 আছে, একটা √5 আছে, যাই যোগ করো না কেন, এদেরকে যোগ করলে এটা সবসময় ইরেশনালই দাঁড়াবে। গুণ করলে গুণের ক্ষেত্রে রেশনাল হয়ে যেতে পারে, কিন্তু যোগের ক্ষেত্রে সবসময় আমরা দুটো ইরেশনাল সংখ্যার যদি যোগফল করি, সাম অফ টু ইরেশনাল নাম্বার ইজ অ্যান ইরেশনাল, এটা হবে কারেক্ট। পরের কোশ্চেন, কমপ্লিট দ্য প্যাটার্ন, শ্রেণীটি সম্পূর্ণ করুন। 5, 7, 8, 6, 8, 12। আচ্ছা, তারপর তাহলে 7, 9 কি হবে? তো 6 এর পরে যদি আমি দেখি 6, 8 আর 12 আছে, তাই না? 5 এর পরে 2 গেল 7, 7 এর পরে হলো 1, 8। ঠিক আছে, 5, 7 আর 8 হয়ে গেল। আর এদিকে হচ্ছে 6 এর পরে 8, 8 এর পরে 4, 12। ওকে, 7, 9, 16, 7, 9। তো আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি, এখানে প্রথমটাতে 5 আছে, এর পরেরটাতে 6 আছে, এর পরেরটায় 7 আছে, 5, 6, 7। এখানে দেখো 7, 8, 9, তাহলে এটা কি হবে? 8 আছে, এটা 12 আছে, তাহলে কত ডিফারেন্স দেখো। এগুলোতে এক এক করে ডিফারেন্স ছিল, বাট এখানে যদি আমি দেখি 8 এর পরে 4 ডিফারেন্স 12, তাহলে এখানেও 4 এর ডিফারেন্স হওয়া উচিত 16 হওয়া উচিত। মানে প্রত্যেকটার প্রথম টার্মগুলো কম্পেয়ার করলাম, দ্বিতীয় টার্ম আর তৃতীয় টার্ম কম্পেয়ার করলাম, তাহলে 8, 12, 16, 4 4 করে ডিফারেন্স, তো এখানে 16 আসা উচিত। নেক্সট যদি দেখি তারপরেরটা, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করে? 9:15 যখন বাজে, ছবি আঁকাবো না। 9টা, যদি ছবি আগে বুঝতে চাও বুঝতে পারো, বাট দেখো 9:15 মধ্যে সময় তুমি খালি বলো যে আমাকে যে 9টার সময় ঘড়ির কাঁটা, এটা হচ্ছে 1, 12, 3, 6, 9, তাই না? 9টার সময় 9:15 যদি বলে, তাহলে ঘন্টার কাঁটাটা কিরকম থাকবে? এরকম একটা জায়গায় থাকবে। আর 15 মানে কি, যে এই মিনিটের কাঁটা কোথায় থাকবে? এখানে মিনিটের কাঁটা এখানে। ঘন্টার কাঁটাটা একদম 9 বরাবর থাকবে না, একটু হালকা উপরে চলে গেছে। তো এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে কি চেক করতে হয়? একটা ফর্মুলা আছে, সেটা করতে পারো, বাট সেটা না যদি মনে থাকে তোমাদের, তাহলে তোমাদের যে কাজ করতে হবে, তোমাকে দেখতে হবে 9 ঘরে গেল মানে ঘন্টার কাঁটাটা যখন 12টা বাজে না, তখন দুটোই কাঁটা কিন্তু এরকম থাকে। তাহলে 12টার থেকে এটা গেছে 9 অবধি, 9টা অবধি, 9:15 অবধি বলতে পারো। 9:15 অবধি যদি বলি, তাহলে 9 এখান থেকে কতক্ষণ যেতে হচ্ছে? 9 ঘন্টা 15 মিনিট। তাহলে 9 ঘন্টা 15 মিনিটের ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি কোণ অতিক্রম করেছে সেটা বের করবে শুধু। ঘন্টার কাঁটা স্পিড কত? ঘন্টার কাঁটার স্পিড তোমাদের মনে থাকে, যদি থাকে ভালো, নাহলে দেখে নাও। ঘন্টার কাঁটা কি হয়? ঘন্টার কাঁটা 1 ঘন্টায় 1 পাক ঘোরে, মানে 60 মিনিটে ঘন্টার কাঁটা 60 মিনিটে 300, তাই কি না? ঘন্টার কাঁটা 1 মিনিটে শুধু 12 থেকে 1-এর ঘরে যায়, মানে বলতে পারি 15 ডিগ্রি ঘরে। ঘন্টার কাঁটা 12 ঘন্টাতে, টোটাল 12 ঘন্টা যে কমপ্লিট হয় 12 আওয়ার, 12 ঘন্টায়ও 360 ডিগ্রি যায়, আর 1 ঘন্টায় যায় 30 ডিগ্রি। ঠিক আছে, 1 ঘন্টায় 30 ডিগ্রি করে যায়, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। 1 ঘন্টাতে যায় 30 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় যদি 30 ডিগ্রি যায়, তাহলে 9:15 মানে কি 9 ঘন্টা, আর 15 মিনিট মানে 1/4। 15কে 60 দিয়ে ভাগ দাও, 1/4। এত ঘন্টাতেও কত ডিগ্রি যাবে সেটা বের হবে, অর্থাৎ 4 নং 36 থেকে 37 ইন্টু 30/4 বলতে পারো। ঠিক আছে, ওকে, এটা। আর মিনিটের কাঁটাটা জাস্ট 12 থেকে 15 ঘরে এইটুকুটা ডিগ্রি, মানে আমি বের করতে চাইছি এইখান থেকে এইটা কত ডিগ্রি, আর এইখান থেকে এইটুকুটা কত ডিগ্রি। যদি বের করে বিয়োগ করে দিই, তাহলে তাদের মাঝখানে ডিস্টেন্সটা আমি ডিগ্রিটা পেয়ে যাবো কোণের। তাহলে 15 মিনিট। এবার মিনিটের কাঁটা বলো, মিনিটের কাঁটা 1 ঘন্টাতে মানে 60 মিনিটে 1 পাক ঘুরে যায়, মানে 360 ডিগ্রি চলে যায়, অর্থাৎ প্রত্যেক মিনিটে যায়ও 6 ডিগ্রি করে। তাহলে 15 মিনিটে কত যাবে? 15 6 90 ডিগ্রি, 15 6 90, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি থেকে আমাকে 90 ডিগ্রিকে বাদ করতে হবে এখান থেকে, তাই না? ঠিক। তো আমি এটা হচ্ছে কত দেখো, 2 দিয়ে কাটাকাটি করো, 2 15 হলো, 15 7 105 আর থাকলো 10, 15 3 45 আর 10 55/2। তো 2 দিয়ে যদি ভাগ দিই, তাহলে এটা হবে 2 দুনা 4, 1 গেল, 2 7 14, 1 গেল, 2 7 14, 2 5 10। এটার থেকে 90 ডিগ্রি বাদ দাও। ঠিক আছে, এটার থেকে 90 ডিগ্রি বাদ দিলে হয়ে যাবে 0.5, আর এটা হলো 7 আর 18, 187.5 হচ্ছে একটা। এটা একটা কোণ হচ্ছে, এদিক থেকেও বলতে পারো, আবার এদিক থেকে। সেটা কিভাবে বেরোবে? 360 ডিগ্রি থেকে বাদ দিই,
কত 187.5 বাদ দিই, তাহলে 5-এর পরে 5 10, 7-এর 8-এর পরে 2, ওখানে 8-এর 9, 9-এর পরে 7 16, 172.5। তো দুটো কোণ তৈরি হয়, একটা 172.5 আর একটা 187.5 ডিগ্রি, বাট এখানে চারটে অপশনের মধ্যে কোথাও নেই, এগুলো চারটে অপশনের একটা অপশনও কিন্তু হবে না। ঠিক আছে, তুমি নেটে সার্চ করে দেখে নিতে পারো, 9টা 15-র সময় দুটো কোণ তৈরি হয়, ওদের মধ্যে একটা 187.5-এর এবং একটা 172.5-এর। নেক্সট দেখি পরেরটা, দেখো কি বলছে, add up the natural numbers from 1 to 100 and what is the value of the addition। এক থেকে এত পর্যন্ত যে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি করতে হবে। তো সেটা তো ফর্মুলাই জানি, S100 কি হচ্ছে, টোটাল কতগুলো সংখ্যা আছে 1 থেকে 100 অব্দি, 100টা, মানে ফর্মুলাটা মনে রাখো, ফর্মুলাটা হচ্ছে n/2 ইন্টু a প্লাস l, মানে প্রথম টার্ম ইন্টু লাস্ট টার্ম, তার মানে 100/2, ঠিক আছে, 100/2 সমান্তর প্রগতি এটা করছি, ঠিক আছে, আর হচ্ছে গিয়ে প্রথমটা 1 আর পরেরটা হচ্ছে 100, তাহলে কত হলো এদিকে 50 ইন্টু 101, তাহলে 50-50। এটাকে করার একটা ফর্মুলা হয় যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, এটাও করতে পারো, তার মানে সেক্ষেত্রেও হবে তোমার 100 ইন্টু 101/2, গল্প একই আসবে 5050। আচ্ছা, মিতা আর অরুণ স্টার্ট করে, এটা অনেকে হয়তো বলছিল ভুল আছে নাকি, উত্তর মিলছিল না, দেখি। মিতা আর অরুণ স্টার্ট করে একটা বিজনেস, মিতা আর অরুণ বিজনেস স্টার্ট করে 700 টাকা আর 900 টাকা দিয়ে। মিতা দিল 700 টাকা আর অরুণ দিল 900 টাকা। 4 মাস পরে মিতা ইনভেস্ট করলো আরো 500 টাকা, মানে এই টাকাটা মিতার 4 মাস কাটলো, তারপরে মিতা আরো 500 টাকা দিল, মানে 7 আর 5-এ 1200 টাকা এখন ওর হয়ে গেছে বিজনেসে। দেন অরুণ উইথড্র 300 টাকা, অরুণ 300 টাকা উইথড্র করে নিয়েছে, তার মানে এটা 4 মাস খেটেছে, তারপরে 300 তুলে নিয়েছে, মানে এখন বাকি আছে ওর বিজনেসে 900 থেকে 300 চলে গেছে 600। ইফ অ্যাট দি এন্ড অফ দ্য ইয়ার, এক বছরের শেষে, মানে 12 মাসের কথা বলা হচ্ছে, তাহলে এদিকে 4 মাস হয়ে গেলে আরো 8 মাস বাঁচবে, এই দুটোর রেশিও বের করব, এটাই হচ্ছে ওদের প্রফিটের রেশিও হবে। তো আমার দেখো শূন্যগুলো নিয়ে না আমার কাটা যেতে পারে কমন নিয়ে, তো শূন্যগুলো কেটে দিই, 7 4-এ 28 আর 12 8-এ 96 হলো, এখানে 9 4-এ 36 আর 6 8-এ 48 হলো, দেখো ঠিক আছে, 4 কমন নিয়ে কাটাতে পারে, 4 7-এ 28, 24 4-এ 96, 4 নং 36, 4 12-তে 48, তাহলে 31 হলো, এদিকে 21 হলো, এইটা হয়ে গেল রেশিও ওদের প্রফিটের। এই রেশিওতে প্রফিট ডিস্ট্রিবিউট হবে। বছরের শেষে প্রফিট হয়েছে 1720 টাকা, তাহলে কাদের প্রফিট কত, ঠিক আছে, 1720 টাকা, তাহলে 1720 ডিভাইডেড বাই টোটাল কত 52, 52-র মান যদি এটা হয়, তাহলে 1-এর মান কত, দেখো 2 দিয়ে কাটলে 2 26-এ 52, বা 4 দিয়ে কাটি, 4 13-তে 52, 4 4-এ 16, 4 3-এ 12, 430। 13 দিয়ে কিন্তু এটাকে কাটবে না, 13 3 39 কাটবে না, অর্থাৎ অ্যান্সার যদি বের করতে যাই পয়েন্টে আসছে, তো সেই কারণে এটার অপশনস গুলো ভুলই আছে, পয়েন্টে অপশন আসবে আমাদের, তো নান অফ দ্য অ্যাবাভ করে দেবে, সেই ক্ষেত্রে নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার হয়ে যাবে। অনেকে এটা ভুল ভাবছো, ঠিক আছে, হ্যাঁ, যে এটা হবে না, এটা হবে, এটা হবে না, তাহলে আমাদের এটা সেটা তো হচ্ছে না। তো আমার যদি নান অফ দ্য অ্যাবাভ অপশন থেকে থাকে, তাহলে নান অফ দ্য অ্যাবাভই হবে, কারণ এটা পয়েন্টে আসবে, 13 দিয়ে তো কাটছে না এটাকে, 13 3-এ আমি নিই, 13 3-এ 39, ঠিক আছে, আর 40, 13 3 33 পয়েন্ট সামথিং আসছে, তো 33 দিয়ে এটাকে গুণ করলে যা আসবে পয়েন্টে একদম মিলবেও না মানটা, সেটা উত্তর। তাহলে এগুলো তিনটে অপশনের মধ্যে কোনটাও হবে না, নান অফ দ্য অ্যাবভই টিক করতে লাগবে। আর তারপরে দেখো বলছে রমেন what would be the selling price of broiler chicken per kg if he wants to profit 20% when Roman purchases the broiler এত, রমেন প্রতি কেজি ব্রয়লার, এটা ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে কত বেচবে। তাহলে ভাই 115-তে কিনেছে, 20% লাভ রেখে বেচবে, মানে 120% দামে বেচতে চায় ও, এটাই 2 5-এ 10, 2 6-এ 12, 5 2 10, 5 3-এ 15, 6 3-এ 18, 1 6 2 12 আর 1-এ 13, 138 টাকা দরে ওকে বেচতে লাগবে। আচ্ছা, অমল আর বিমল একটা বিজনেস স্টার্ট করে, পার্টনারশিপ, অমল আছে আর বিমল আছে। অমল দেয় 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 টাকা দিচ্ছে ও 9 মাসের জন্য। বিমল কত টাকা দিচ্ছে জানে না, কিন্তু 6 মাসের জন্য দিচ্ছে,
তাহলে এটাই ওদের প্রফিটের রেশিও হলো, এবং এই রেশিওটা এবং বছরের শেষে কি বলছে, টোটাল প্রফিট 69 টাকা, যার মধ্যে থেকে বিমল 46 পেয়েছে। তাহলে বিমল যদি 46 পায় তাহলে কি অমল বাকিটা মানে 23 পাবে, তার মানে 1:2 রেশিও হবে। তাহলে এই রেশিওটা সমান হওয়া উচিত, তার মানে 9 পাচ্ছে 4500 ডিভাইডেড বাই 6x ইজ ইকুয়াল টু 1/2। 2 3 6, 3 15 45। তাহলে এক্স এর মান 1500, অর্থাৎ স্টার্টিং এ ও কত টাকা ইনভেস্ট করেছিল আরেকজন বিমল, 1500 টাকা। আচ্ছা, এটা দেখো বলছে একটা রেশনাল নাম্বার বা একটা মূলদ সংখ্যাকে কি করা যাবে, এটা রিসেসিং ডেসিমাল মানে হচ্ছে আবৃত দশমিক। বলছে এক্সপ্রেসিবল ইনে আবৃত দশমিক, আবৃত দশমিকে লেখা যাবে। তারপরে বলছে আবৃত দশমিকে লেখা যাবে না। তারপরে বলছে অলওয়েজ এক্সপ্রেসিবল, সবসময় আবৃত দশমিকে লেখা যাবে। আর বলছে কোনোটাই না। তো যেমন মূলত সংখ্যা মানে কি, যেমন 2/3 হলো মানে p/q আকারে হয়, যেখানে নিচেরটা q নট ইকুয়াল টু 0 হয়। ধরলো 2/3 হলো, 3/4 হলো, এরকম ধরে নাও। এবার যখন তুমি 2/3 বলবে, আবৃত দশমিক মানে কি, আমি একটা সংখ্যাকে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে দেখাচ্ছে দশমিকের পরে কোথাও গিয়ে একটা টাইমের পরে একটা ডিজিট বা একটা সেট অফ ডিজিট বারবার বারবার রিপিট হচ্ছে, তো তখন সেটাকে আমরা আবৃত দশমিক বলি। দিয়ে দিয়ে মাথার মধ্যে একটা দাগ টেনে দিই, ঠিক আছে, রেকারিং ডেসিমাল। তো বেসিক্যালি তাহলে এটা যেমন তুমি ভাগ করবে তোমার আসবে 0.66 করে চলতে থাকে, তো আমরা এরকম বার দিয়ে দিই। অর্থাৎ দেখা গেল যে একটা মূলদ সংখ্যাকে আমি আবৃত দশমিকে লিখতে পারছি, এক্সপ্রেসিবল ইন এ রেকারিং ডেসিমাল। আবার যদি বলি যে এইটাকে 3/4, তাহলে কত হয়ে যাবে 7.5। অর্থাৎ এই ক্ষেত্রে তো পুরোপুরি মিলে গেল, টার্মিনেটিং ডেসিমাল হয়ে গেল, মানে একদম কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো এটা নট এক্সপ্রেসিবল ইন এ রিসেসিং ডেসিমাল বলছে। কখনো রিসেসিং ডেসিমাল, দেখো নট এক্সপ্রেসিবল কথাটার অর্থ কি, যে একটা মূলদ সংখ্যাকে বলছে আমরা প্রকাশ করতে পারবো না। আমি কমন সেন্স দিয়ে বলছি, একটা মূলদ সংখ্যাকে আমি ডেসিমেলে প্রকাশ করতে পারবো না বলছে। তো তুমি দেখলে যে স্যার পারছি, সবগুলোকে না, অলওয়েজ বলেনি কিন্তু, আমাকে বলছে যে একটাকে আমি পারছি না করতে। তোমাকে বলা হলো যে ঠিক আছে, যে এই কাজটা করতে পারছে কিনা, এরকম একটা জাস্ট আমি বলতে চাইছি যে অলওয়েজ কথাটা কিন্তু ইউজ নেই, শুধু বলছে যে নট এক্সপ্রেসিবল ইন এ রেসিসিং ডেসিমাল, অর্থাৎ বলছে মূলদ সংখ্যাকে কি রেসিসিং ডেসিমেলে প্রকাশ করা যাবে না। তো সেক্ষেত্রে কিন্তু দেখো যাচ্ছে, আবার যদি আমি অন্যটা দিয়ে করি তখন যাচ্ছে না। তো একটু কনফিউশন আছে উত্তরগুলো। অলওয়েজ এক্সপ্রেসিবল এটা তো হবে না, কারণ সবসময় এক্সপ্রেস করা যাচ্ছে না। আর এক্ষেত্রে এই দুটোর মধ্যেই ডাউট আছে, এটা তো হচ্ছেই, এটাও হওয়া হচ্ছে, মানে নট এক্সপ্রেসিবল যদি বলে তাহলে কিছুগুলো নট এক্সপ্রেসিবল, কিছুগুলো এক্সপ্রেসিবল। তো দুটোই মোটামুটি ভাবে কারেক্টের কাছে আসছে আর কি ব্যাপারটাতে। তো বোথ 1 and 2 হওয়া উচিত। বাকি তো এরকম কি হিসাবে তোমাদের উত্তর ধরবে পিএসসি জানে, যে কোশ্চেন সেট করেছে তার মাথায় কি চলছিল সেই জানে। যাই হোক, এবার বলছে সাপোজ 12টা অরেঞ্জকে ডিস্ট্রিবিউট করা হলো 5টা বাস্কেটে। এগুলো একটু কেমন জানি পিকুলিয়ার টাইপ অফ কোশ্চেন করেছে। দেখো যাই হোক, এরকম দেখিনি আজকাল, একটু মাথা পাটা খারাচ্ছে নিজের থেকে। 12টা কমলা লেবুকে 5টা ঝুড়িতে ভাগ করা হলে কিভাবে ভাগটা হবে। তুমি কি করবে, 3টে অরেঞ্জ দুটো ঝুড়িতে, দুটো ঝুড়ির মধ্যে 3টে করে কমলা রাখলে, আর বাকি হচ্ছে দুটো অরেঞ্জ রাখলে বা দুটো করে রাখলে 3টেতে, এরকম ভাবে রাখবে নাকি এইভাবে রাখবে নাকি এইভাবে রাখবে। তো দেখো অনেক এখানে প্রত্যেকটাই দেখো তোমার প্রত্যেকটাই ঠিক হবে। কিরকম বলছে, 5টা ঝুড়ি আছে, বললো 3টা করে অরেঞ্জ রাখবো দুটো ঝুড়িতে, তার মানে 3 দুনা 6টা হয়ে গেল। তারপরে দুটো করে অরেঞ্জ রাখবো 3টেতে, তার মানে 6টা হয়ে গেল, অর্থাৎ 12টাই হলো। এখানেও 12টা পেয়ে গেলে তুমি 12টা, ঠিক আছে, 12টা তোমার অরেঞ্জ হয়ে গেল। পরেরটা দেখো, বলছে দুটো করে অরেঞ্জ রাখবো 3টা বাস্কেটে, মানে 3 দুনা 6টা। একটা অরেঞ্জ করে রাখবো দুটো বাস্কেটে, মানে 1 2 2, এবং আরেকটাতে রাখবো আমি 4টা, তাহলে এখানেও 12টা হয়ে যাচ্ছে। দুটো করে কমলা রাখবো 4টে বাস্কেটে, মানে 2 4 8টা হয়ে গেল, এবং 4টা অরেঞ্জ রাখবো একটা বাস্কেটে, এখানেও 12টা হয়ে গেল। তার মানে তোমার 3টেই ঠিক হচ্ছে, কিন্তু না, ওরা অ্যাকচুয়ালি এখানে যে লজিকটা বলেছে সেটা হচ্ছে আমাদের নর্মাল যেটা আমরা কাজ করি ম্যাথের যে অ্যালগোরিদম, মানে ডিভিশন অ্যালগোরিদম, সেইভাবে। মানে তুমি 5 দিয়ে যদি 12কে ভাগ দাও, তুমি কি কাজ করবে, তুমি কাজ করবে 5 দুনা 10, বাকি থাকলো 2। অর্থাৎ তোমার কাছে যে 5টা ঝুড়ি আছে, 1টা 2টো 3টে 4টে 5টে, মানে তোমার এটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করি, এইভাবে করে যে স্যার 1 2 3 4 5, মানে ধরে নাও 5 বন্ধু আছো, মাংস রান্না করেছো, মাংস আছে, তোমরা ডিস্ট্রিবিউট করবে, বা বাড়িতে রান্না যখন, এরকম করেই আমরা ডিস্ট্রিবিউট করি, একটা 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 করে দিয়ে দিলাম, তারপরে আবার আরেকটা করে দিয়ে দিলাম, একটা 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 করে দিয়ে দিলাম, মানে 2 5 10টা হয়ে গেল। এবার দেখা যাচ্ছে আরো দুটো আছে, সেই দুটো কি করলে বলবে আমি রান্না করেছিলাম, তো আমি একটা বেশি নেবো,
আর ও খাবার দাবার মানে বেড়ে দিয়েছে, তো আর একটা বেশি নেবে। তো এইরকম সিস্টেম, মানে 2 পাচ্ছে 10, আর যে এক্সট্রা থাকে মানে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, কনসেপ্টটা এরকম আর কি। 2 ইন্টু 5 10 প্লাস 2 12 এরকম হওয়া উচিত। আর ওই এক্সট্রা দুটো যেটা থাকছে সেটা আমার দুটোতে যাবে, ওরা ওই লজিকটাই বলেছে এবং সেই হিসাবে এটা ঠিক হবে। ঠিক আছে, ওইভাবে যদি ধরা যায় যে দুটোতে 3টে করে বাকিগুলোতে 2টো করে, বাট অ্যাকচুয়ালি এটা ঠিক না। মানে এরকম ভাবে কোশ্চেন করাটার কোনো লজিক হয় না যে 12টা কমলা লেবুকে 5টা ছুরিতে ভাগ করা হলো, কিভাবে করে ভাগ করলাম, লাস্টে দুটো আমি ওখানে দেবই বা কেন? ঠিক আছে, তুমি কনসেপ্টটা, এই পরে একটা কোশ্চেন আছে সেটা ঠিক আছে, বাট এখানে লজিক খাটে না, এটা কোনো, এটা রিজনিং এর মতন কোশ্চেন হয়ে যাচ্ছে ব্যাপারটা। যে আমি লাস্টে দুটো যে বাঁচলাম সেই দুটো আমি ওকে দেবোই কেন, দুজনকে একটা একটা করে কেন দেবো, একজনও তো দুটো নিয়ে নিতে পারে। ঠিক আছে, তো সেই হিসাবে করে হয় না, তো গন্ডগোল আছে কোশ্চেনটার মধ্যে, বাট আমার মনে হয় যে এটাকে ওরা অ্যান্সার ধরবে, আর নাহলে নান অফ দ্য অ্যাবভও ধরতে পারে, কিছু বলার নেই। কার মাথা থেকে কিভাবে এগুলো বেরিয়ে এসছে আই ডোন্ট নো। আচ্ছা, দুটো ট্রেন আছে যারা তাদের জার্নি স্টার্ট করে কিভাবে, ভেলোসিটি উইথ ভেলোসিটি স্পিড কত 60 কিমি আর 30 কিমিতে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে একে অপরের, স্টেশনগুলোর মধ্যে দূরত্ব 120 কিলোমিটার। দ্য ট্রেন অফ হাইয়ার ভেলোসিটি ইজ স্টপড আফটার 40 মিনিট অফ ইট ডিপারচার, মানে দুটো স্টেশন আছে যাদের মধ্যে দূরত্ব হচ্ছে 120 কিলোমিটারের, একজন 60-এর স্পিডে যাচ্ছে এবং একজন 30-এর স্পিডে যাচ্ছে, একজন এদিকে একজন এদিকে, কারণ বিপরীত দিক বলা আছে যেহেতু। তো যার স্পিড বেশি সে কি বলছে, 40 মিনিট যাওয়ার পরে থেমে গেল, তাহলে হোয়েন উইল দ্য আদার মিট দ্য ফার্স্ট ট্রেন, দুটো বিপরীতমুখী দুটি ট্রেন যথাক্রমে 60 কিমি এত বেগে একই সময় যাত্রা আরম্ভ করে, অধিক গতি সম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায়। তো এ 40 মিনিটে কতটা যাবে, দেখো 60 মিনিটে যাচ্ছে 60 মিনিট মানে 1 ঘন্টা, মানে কি 1 ঘন্টা মানে তো 60 মিনিট বলতে পারো, 60 মিনিটে যায় 60 কিলোমিটার ওর স্পিড, তাহলে 40 মিনিটে 40 কিলোমিটার যাবে, তাহলে অলরেডি এদিক থেকে ও চলে গেল 40 কিলোমিটার, ঠিক কত 40 মিনিটে। আর ততক্ষণে তো এও তো কিছুটা যাবে কি না, 40 মিনিটে এও কিছুটা তো যাবেই, ও 40 মিনিটে তো ও কিছুটা যাবে, 40 মিনিটেও কতটা যাবে, দেখো ও বলছে কত 30 কিমি যায় 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে যায় 30 কিমি, তাহলে 40 মিনিটে কত যাবে 20 কিলোমিটার, এদিক থেকে অলরেডি 20 কিলোমিটার চলে এসছে, তাহলে মাঝখানে ডিস্টেন্সটা বাঁচলো কত, এখন 40 আর 20-তে 60 হয়ে গেছে অলরেডি, 60 কিমি দূরত্ব বাকি আছে, এখন কিন্তু এই ট্রেনটা স্টপ হয়ে গেছে, ও আর যাচ্ছে না, এবার শুধু কিন্তু এই যাবে, তাহলে এখান থেকে এখানে পৌঁছতে, কারণ বলছে ওদের দেখা হবে, তাহলে এখান থেকে এখানে পৌঁছতে কত টাইম লাগবে, 60 কিমি যেতে কত টাইম লাগবে ওর, ও ঘন্টায় 30 কিলোমিটার যেতে পারে, তাহলে 60 কিমি যেতে 2 ঘন্টা টাইম ওর আরো লাগবে, তাহলে 2 ঘন্টা 40 মিনিট পরে, স্টার্টিং থেকে 40 মিনিট গেল, আরো 2 ঘন্টা পরে ওদের দেখা হবে, ততক্ষণে ট্রেনটা এখানে পৌঁছে যাবে। তো কি বলছে, হোয়েন উইল দ্য আদার মিট দ্য ফার্স্ট ট্রেন, ঠিক আছে, তাহলে 2 ঘন্টা 40 মিনিট পরে, তাহলে 2 ঘন্টা 40 মিনিট যদি বলি, তাহলে 60 দুনা 120 মিনিট আর 40 160 মিনিট, ঠিক আছে এইটা। এবার দেখো হোয়েন উইল দ্য আদার মিট দ্য ফার্স্ট ট্রেন, হোয়েন বলেছে কখন, এবার এইটা আমাদের কোশ্চেনটা এখানেও একটু সামান্য স্লাইট মিস্টেক আছে, সেটা কি, যে এটা বলা উচিত যে ফ্রম স্টার্টিং, শুরু থেকে, যাত্রার শুরু থেকে নিয়ে কত সময় পরে সেটা, তো সেটা ধরেই আমরা উত্তর করবো 160 মিনিট, কিন্তু এটাও হতে পারে যে এখান থেকে কতক্ষণ পরে, তো ক্লিয়ার করেনি, বাট আমরা যেহেতু ক্লিয়ার করেনি আমরা ধরেই নেবো যে একদম স্টার্টিং থেকে, তাহলে 160 মিনিট হবে এটা। নেক্সট দেখো বলছে ফ্রম হুইচ লিস্ট নাম্বার ইফ ওয়ান সাবট্রাক্টেড ওয়ান দ্য ডিফারেন্স ইজ ডিভিজিবল বাই এত এত এত, সব থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে আমি 1 বাদ দিলে সেটা এটাতে ভাগ যাবে। তো লসাগু গসাগুর চ্যাপ্টার কোশ্চেন, এটাকে এদের আগে আমি সব থেকে ছোট মানে লসাগু করতে হবে, আর এটা লসাগু করো, 4 3 12, 4 4 16, 4 7 28, তাহলে 4 3 12, 4 48 ইন্টু 7, 7 8 56, 7 4 28 আর 5 33, 336, 336 সব থেকে ছোট সংখ্যা যাকে এগুলো দিয়ে ভাগ দিলে মিলে যায়, কিন্তু আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যার থেকে 1 বাদ দেওয়ার পরে মিলে যাবে, তাহলে সেটা হবে 337, সব থেকে ছোট সংখ্যা যার থেকে 1 বাদ দেওয়ার পরে যদি আমি এগুলো দিয়ে ভাগ দিই ডিভিজিবল হবে। এর পরেরটা দেখো, হোয়াট ইজ 171, 171 কি রকম সংখ্যা, 171 কি মৌলিক সংখ্যা না, কারণ এটাকে 3 5 15, 3 7 21, 3 দিয়ে ভাগ যায়, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে 1 দিয়ে বা ওই সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, আর কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, তো সেটা আমাদের তাহলে মৌলিক সংখ্যা হলো না। এটা কি জোড় সংখ্যা না, জোড় না, এটা বিজোড় সংখ্যা,
এটা কি অমূলত সংখ্যা? না, এটা অমূলত না, এটা তো স্বাভাবিক সংখ্যা বা মূলত সংখ্যার মধ্যেও পড়ে, কিন্তু এটা কম্পোজিট, মানে হচ্ছে কি বলতে পারো যৌগিক সংখ্যা, একটা মৌলিক একটা যৌগিক হয়, তো এটা যৌগিক সংখ্যা। হাউ মাচ টাইম শ্যাল এ ট্রেন অফ লেন্থ 80 মিটার টেক, ঠিক আছে, টু ক্রস আ 120 মিটার লং প্ল্যাটফর্ম হোয়েন দ্য ট্রেন অ্যাজিউম দ্য স্পিড অফ এত। ট্রেনের গতিবেগ দেওয়া আছে, 120 মিটার প্ল্যাটফর্ম ক্রস করবে, ট্রেনের দৈর্ঘ্য এত, কত টাইম লাগবে। প্ল্যাটফর্ম ক্রস করা মানে ট্রেনের দৈর্ঘ্য আর নিজের দৈর্ঘ্য সমষ্টি, মানে 200 মিটার ওকে ক্রস করতে হবে। স্পিড দেওয়া আছে 72, স্পিডকে 5/18 দিয়ে গুণ করো, তাহলে মিটার প্রতি সেকেন্ড হবে, অর্থাৎ উত্তরটা আমাদের সেকেন্ডে আসবে যে কত টাইম লাগবে। 18 4 72, 4 5 20, 20 10 200, 10 সেকেন্ড টাইম লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো বলছে সামেশন, সামেশন মানে যোগফল অফ ইউনিট প্লেস অ্যান্ড 10 প্লেস ডিজিটস অফ এ নাম্বার ইজ 9। এককের এবং দশকের ঘরের সংখ্যাগুলোর অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 9। তো চারটা অপশন দেখো, এটাও নয় এটাও না, সবগুলোই 9 9 করে আছে। এবার বলছে যদি আমি ডিজিটগুলোকে উল্টে দিই, মানে 72-এর জায়গায় করে দিই 27, 18-এর জায়গায় করি 81, এটা যদি করি 54 আর এটা যদি করি 36 দিয়ে বিয়োগ করি, তাহলে বিয়োগ ফলটা 9 আসবে। ঠিক আছে, কোনটাতে, কোন সংখ্যাটায়? তো দেখো এটাতে 54 থেকে 45 বাদ দাও 9, বাকিগুলোতে কিন্তু সেটা হবে না, অর্থাৎ এটা হবে আমাদের উত্তর। আচ্ছা, একজন পাইকারি ওষুধ বিক্রেতা, ঠিক আছে, কি বলছে এখানে একটু সবগুলোতে না একটু মিস্টেক আছে, ওগুলো ল্যাঙ্গুয়েজে, ইংরেজিটা পড়ো, বাংলাটা একটু জাস্ট কারেকশন করে নিতে হবে। একটা মেডিসিন হোলসেলার কি করছে, ডিসকাউন্ট দিচ্ছে 20% কাকে, একজন কাস্টমারকে, ঠিক আছে, একজন কাস্টমারকে, এবং তা সত্ত্বেও ওর 15%-এর লাভ থাকছে কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে। যদি ম্যাক্সিমাম রিটেল প্রাইস মানে এমআরপি, এমআরপি যদি হয় 550 টাকা, তাহলে পারচেস প্রাইস অফ দ্য মেডিসিন কত? তো মেডিসিন হোলসেলার কি করলো, ডিসকাউন্ট দিল 20%-এর কাস্টমারকে, তাহলে আমি ডিসকাউন্ট কার উপরে হয়, ডিসকাউন্ট ধার্য মূল্যের উপরে হয়, তাহলে এর উপরে 20% ডিসকাউন্ট দিল, 20% মানে কি হয় 1/5, ভগ্নাংশে মান হচ্ছে 1/5, 20 পাচ্ছে 100, অর্থাৎ 5 টাকার জিনিসটা 1 টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে কাস্টমারকে, হলো। এর ফলেও ওর কিন্তু 15%-এর প্রফিট থাকছে, 15% মানে কি 3/20, 5 3 15, 5 20 100, অর্থাৎ 20 টাকায় যে জিনিসটা কিনেছিল সেটাতেও তার মানে 23-এ বিক্রি করেছে, কারণ ওর 15% প্রফিট আছে। এবার একই জিনিসের দুটো আলাদা বিক্রয় মূল্য তো হবে না, তাহলে আমি সেম করব কিভাবে, এটাকে 23 দিয়ে গুণ দিই, এই রেশিওটাকে, আর এই রেশিওটাকে 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো 20 4 80 হলো, 23 4 92 হলো, আর 23 পাচ্ছে 115 হলো, হলো এটা রেশিও। এবার এর কি দেওয়া আছে, এমআরপিটা দেওয়া আছে 550, 115-র মান যদি হয়ে যায় 550, তাহলে পারচেস প্রাইস বা কস্ট প্রাইস, পারচেস প্রাইস মানে কি বেসিক্যালি কস্ট প্রাইস কত, সেটা হচ্ছে আমার 80-র ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তো এটাও অ্যান্সার মিলবে না এখান থেকে, ইফ দ্য ম্যাক্সিমাম রিটেল প্রাইস ইজ এত, দেন ওকে পারচেস প্রাইস অফ দ্য মেডিসিন, ঠিক আছে, পারচেস প্রাইস মানে এটা তো 5 দিয়ে কাটলে 5 23-এ এটা গেল 110, 0 0, 8 1 কে 8, 8800-কে 23 দিয়ে ভাগ দাও, 23 দুনা 23 3 হলো 69, 9-এর পরে 9 18, 6 একে 7-এর পরে 1 8, 190, 6 3 18, 8 6 3 12 13, 7 8 দুনা 16, 8 3 24, 8 দিয়ে যদি করি, 8 3 24-এর 4 হাতে থাকলো 2, 8 দুনা 16 দুনা 18, 184, নাম হলো 6 90 60, 23 3 69, 23 3 23 3 69 একটু বেশি হয়ে যায়, 23 দুনা 46 ধরতে পারো, তো 382 পয়েন্ট সামথিং আসছে, তো হয় 380 উত্তর করতে পারো, নাহলে নান অফ দিসই উত্তর হবে, কিন্তু এটা 380 হবে না, নান অফ দিস হবে। ওকে, সো গেছে এটাও। দেখো নেক্সট, দেখো পরেরটা, চুজ দ্য কারেক্ট ওয়ান। ঠিক আছে, আমার মনে হয় যে কোশ্চেন সেট করেছে নিজেও মিলাতে পারছিল না, একটা করে নান অফ দিস দিয়ে রেখে দিয়েছে। ওকে, নেক্সট দেখো পরেরটা, চুজ দি কারেক্ট ওয়ান, ইউজ ডিভিশন অ্যালগোরিদম। কি করো, ইউজ ডিভিশন অ্যালগোরিদম। ওকে, ডিভিশন অ্যালগোরিদম ইউজ করে ভাই, প্রথমেই স্টুডেন্টরা দেখে তো এটাকে কি ভাববে যে পয়েন্ট, এটা 2.11 এরকম ইনটু দেয়, আমি কোনোদিন দেখিনি, মাঝখানে দিতিস তাও হয়তো বোঝা যেত, বাট অ্যাকচুয়ালি এটা ইনটু হিসাবে ইউজ করা হয়েছে, স্টার দিয়ে দে তাও বোঝা যায়, একটা গুণ চিহ্ন ইউজ কর, মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে গুণ চিহ্ন বসানোর অপশন থাকে। ঠিক আছে, যাই হোক 2.11 না, কিন্তু এটা হচ্ছে ইনটু, এগুলোকে দেখেই হয়তো অনেকে বুঝতে পারবে না এবং সেরে আসবে, বাকি কিন্তু জিনিসটা খুবই ইজি এটা ছিল।
বলছে ডিভিশন অ্যালগোরিদম বা মানে ভাগের নিয়ম বলতে পারো, সেটা ইউজ করে। তো আমাকে কিছু না, আমাকে বলছে 24 হচ্ছে আমাদের ভাজ্য, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ, সবগুলোই তাই দেওয়া আছে। তো কোনটা ট্রু? আপাত দৃষ্টিতে তোমাদের সবগুলো ট্রু মনে হবে। 11 দুনা 22 দিয়ে 24, 12 দুনা 24 শূন্যতে 24, 10 দুনা 20 4 24, 9 দুনা 18 6 24। এবার কিন্তু ভাগ তো আমরা ওইভাবে করে করি না। তোমাকে যদি আমি 24 কে ভাগ দিতে বলি 2 দিয়ে, তো তুমি কি করবে? 2 1 কে 2, ঠিক না? 0 নামলো 4, 2 দুনা 4, যাই হোক। তো তোমার 12, ভাগ শেষ কত থাকবে? 0 থাকবে। 24 কে 2 দিয়ে ভাগ দিলে ভাগ শেষ 0 থাকে। এটা হবে আমাদের উত্তর। নিয়ম হচ্ছে দেখো, ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে, কারণ সমান হলে তো আবার ভাগ যায়, তাই না? তাহলে ভাগশেষ সবসময় ভাজক এর থেকে ছোট হবে। এটা এটা হবে না, এটাও হবে না, এটাও হবে না, এটা। বাট একটাই জিনিস, যে এটাকে গুণ, এটা গুণ একটু বুঝতে হয়তো প্রথমে অনেকে পয়েন্ট ভাববে, মাথার উপর দিয়ে যাবে, কিন্তু এটা গুণ আকারে ইউজ করা হয়েছে। আচ্ছা, একটা বাগানে মোট 127টা চারা আছে। ইন দ্য ফ্যাশন অফ অ্যাজ মেনি রোজ অ্যাজ saplings, it is to be found that 6 saplings are redundant to plant 127 saplings in a garden. মোদ্দা কথা, একটা বাগানের মধ্যে তুমি 127টা চারা গাছকে লাগাচ্ছ। কিরকম করে? যাতে তোমার সারিতে জটা গাছ থাকবে, রোতেও, মানে রো মানে সারি, আর কলাম বা স্তম্ভ তো ঠিক ততগুলোই থাকবে, মানে একটা বর্গক্ষেত্র তৈরি হবে। দিয়ে পরে দেখা যাচ্ছে কি, তাহলে বলছে হাউ মেনি রোজ আর ইন দেয়ার গার্ডেন, 6টা স্যাপলিং রিডান্ডেন্ট, মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 127 থেকে 6 বাদ দাও, 121, তার বর্গমূল করে দাও 11টা। তাহলে তোমার যেটা হবে এরকমটা, মোট 11/11 হবে, 11/11 এরকম হবে, মানে দাগ কাটলাম না, এইভাবে 11টা, এইভাবে 11টা, মোট 121টা হচ্ছে, আর 6টা এক্সট্রা থেকে যাচ্ছে। তাহলে আমাকে কি বলছে, কতগুলো রো আছে? তাহলে সেখানে রো আছে 11টা, রো 11টা বলো, ওটার কলামও 11টাই। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 343। প্রথম ও তৃতীয়টির সমানুপাতি, মধ্য সমানুপাতি কত? তো 343 কে তুমি আগে উৎপাদকে বিশ্লেষণ করো। কত দিয়ে যাবে? 13 দুনা 7 4 28, 7 দিয়ে দাও, 7 4 28, 7 9 63, তাই না? 343, 7 4 28, 7 9 63, 7 7 49। If the product of 3 positive continued proportion মানে পরপর 3টে সংখ্যা হবে, continued proportion numbers। আচ্ছা, ঠিক আছে, চলো, continued proportion বলেছে মানে ক্রমিক সমানুপাতি বলেছে। if the product of 3 positive continued proportion numbers is 343, then what is the median proportion of the first and the third? তিনটি পরপর সংখ্যা যদি বলি, কন্টিনিউড প্রপোর্শনে বলি, তাহলে দেখো এরকম হয়, এবিসি যদি 3টে ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমার এরকম হবে a/b = b/c। ঠিক আছে, 3টে ক্রমিক সমানুপাতি যদি বলে, ক্রমিক মানে পরপর, তাহলে a/b = b/c, অর্থাৎ বেসিক্যালি এটা। ঠিক আছে, দ্য প্রোডাক্ট, আর এখানে আমাকে দেওয়া আছে এবিসি এর গুণফল দেওয়া আছে 343 বলতে পারো, ঠিক, ভালো কথা। আর এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি। তো আমাকে কি বের করতে বলেছিল? আমাকে দেখো বের করতে বলেছে যে মিডিয়ান প্রপোর্শন বিটুইন দি ফার্স্ট অ্যান্ড থার্ড। তো প্রথমটা আর তৃতীয়টার মধ্যে যে কি বলে, মিডিয়ান মানে মধ্য সমানুপাতিটা বের করো। তো মধ্য সমানুপাতি মানে এটাই, বি এর মানই বের করতে হবে আমাকে। ওকে, তো আমাকে বের করতে হবে বি এর ভ্যালু। আমি এক কাজ করি, দেখো এদিকে বোথ সাইডে না একটা করে বি দিয়ে গুণ করে দিই, তাহলে আমার এদিকে কি হবে, বি কিউব, আর এদিকে কি হয়ে যাবে, এবিসি। আর যেটা আমাকে দেওয়া আছে 343, বি কিউবের মান 343 হলে বি এর মান হবে 7, কারণ 343 এর হয় 7 কিউব। তো ওখান থেকে বি এর মান 7 চলে আসবে, অর্থাৎ ওটাই মধ্য সমানুপাতি যেটা, সেটা হচ্ছে 7। ঠিক আছে, বেসিক্যালি এই হচ্ছে গল্প, কিচ্ছু না। 343 মানে হচ্ছে 7 × 7 × 7 হয়, বুঝলে, এটাই। তো ওইটাই একটা ব্যাপার, যে 7/7 = 7/7, 7 7 49, 49 মিল খায় আর কি, এইভাবেই হচ্ছে। নেক্সট দেখো, রেশিও অফ 2 নাম্বার দেওয়া আছে 5:3। জিসিডি মানে গ্রেটেস্ট কমন ডিভাইজার, মানে বলতে পারো তুমি গসাগু অফ দ্য নাম্বারস ইজ 11। তাহলে নাম্বারগুলো কি, যদি গসাগু দেওয়া থাকে, রেশিও দেওয়া থাকে, তাহলে সংখ্যাগুলো হবে 11 5 55, আর 11 3 13 143। তো আমাদের এটা হয়ে যাবে উত্তর এখান থেকে। তারপরে দেখি এখানে কি দেওয়া আছে, 100কে ডিভাইড করা হবে এ আর বি এর মধ্যে এরকম ভাবে, যাতে সাজ দ্যাট দ্য রুপিস
দ্য রুপিস অফ এ টু দ্য রুপিস অফ বি, এ আর বি পায় 9:11 রেশিওতে। তাহলে 9:11 মানে কি, 9 আর 11 যোগ করো 20, 20-র মান হচ্ছে 100, 1-এর মান 5। তাহলে কি বলছে, 1-এর মান যদি 5 হয় তাহলে 9-এর মান 45, 11-র মান 55। এই টাকাটা পাচ্ছে যথাক্রমে দুজনে। তো এই 25টা কোশ্চেনই ছিল, যার মধ্যে এক দুটো কিরকম কিরকম কোশ্চেন ছিল, বাকিগুলো তো ঠিকঠাকই ইজি ছিল। তো আশা করি তোমরা সলভ করেছো এবং ভালো স্কোরও করেছো। তো এই ভিডিওতে এইটুকুই থাকছে, পরবর্তীতে অন্যান্য ক্লাসেস বা ভিডিওস আমি খুব শীঘ্রই দেবো। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বাকিদের সাথে একটু শেয়ার করো, কমেন্ট টমেন্ট যদি কোনো কোয়ারি থাকে তাহলে অবশ্যই করো।